আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এইটিন বাংলার মাহে রমাদানের বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে থ্যালাসেমিয়ার মতো একটা নীরব ঘাতক অসুখ, যেই অসুখটি ব্যক্তি নিজে নিজে অর্জন করে না, নিজের কোনো অভ্যাসের কারণে না, বরং জন্মগত কারণে জন্মসূত্রে পেয়ে থাকে, যাকে আমরা বলে থাকি জন্মগত রক্ত স্বল্পতা রোগ। সেই রোগ নিয়ে সচেতনতার জন্য আমাদের এই আয়োজন নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান কলামিস্ট, সাংবাদিক, বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী, যিনি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিতে, সৈয়দ দিদার বক্ত। আসসালামু আলাইকুম। আমরা জেনেছি স্যার আপনারা অনেক দিন থেকে, মানে 1989 থেকে মনে হয় এটার কাজ শুরু হয়েছে। আমরা শুরু করেছি 1989 থেকে। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের যিনি প্রথম উদ্যোক্তা ছিলেন, তিনি হচ্ছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠতম বন্ধু। ছোটোবেলা থেকেই আমরা বন্ধু, স্কুল জীবন থেকে। ওমর গোলাম রাব্বানী। ওমর গোলাম রাব্বানী, তাকে আমরা ধুমধাম করে বিয়ে দিলাম। ওমর গোলাম রাব্বানী প্রতিদিনই আমাদের দেখা হতো, সে ছাত্র জীবনের সময়ও, আমরা কর্মজীবনের সময়ও। আমরা একসাথেই প্রায় প্রতি সন্ধ্যায় আড্ডা মারতাম, একসাথে মিলিত হতাম। বিয়ে হলো, তার একটা মেয়ে হলো। মেয়েটা সুস্থ, মেয়েটা ক্যারিয়ার, কিন্তু রোগী নয়। দ্বিতীয় হচ্ছে সন্তান রিসাত। সন্তান ছেলে যখন হলো তখন আমরা খুবই আনন্দিত হলাম। এই 9 মাসের মধ্যেই একদিন রাব্বানী আমাকে টেলিফোন করে বলছে যে ছেলেটার একটা অসুখ, দুরারোগ্য ব্যাধি হয়েছে। বলে কি, ওর রক্তশূন্যতা দেখা দিচ্ছে এবং রক্তশূন্যতার পূরণের জন্যে কোনো মেডিসিন নাই, ব্লাড ট্রান্সফিউশন তাকে দিতে হয়। এই বাচ্চা বয়সে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয় শুনে, আমি 9 মাসের একটা বাচ্চাকে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে বাঁচিয়ে রাখতে হয় শুনে সত্যি আমি অত্যন্ত মর্মাহত হলাম। আমি তখন সরকারে, আমি বেসিক্যালি সাংবাদিক, আমি সাংবাদিকতাই করতাম। 1988 সালে আমি সরকারে জয়েন করি। 1989 সালে সে বলছে যে আমার ছেলেটা তো আস্তে আস্তে রক্ত স্বল্পতায় হচ্ছে, প্রতি মাসেই তাকে 2 বার করে রক্ত দিতে হয়, এখন এই অবস্থার মধ্যেই আছি। তখন ছেলেটার বয়স 12 কি 13 এরকম হবে। রুশা আমাকে বলল যে আমি সমস্ত পৃথিবী ঘুরেছি, এই রোগ নিরাময়ের কোনো ওষুধ এখনও বেরোয়নি, এই রোগ নিরাময় করা যাবে না, ব্লাড ট্রান্সফিউশন দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু ব্লাড ট্রান্সফিউশন দিলেও আর একটা প্রবলেম দেখা দেয়, যে ব্লাড ট্রান্সফিউশনের সাথে ব্লাডের সাথে যে আয়রন কন্টেন্টস থাকে, সে আয়রন কন্টেন্টসটাও শরীরের ভিতরে যায়, এবং আয়রন কন্টেন্টসটা গেলে পরে এই আয়রন কন্টেন্টস যে ওভারলোড হয় হার্টে, ওভারলোড হয় কিডনিতে, ওভারলোড হয় লিভারে। হলে পরে হার্টের অসুখ হতে পারে, কিডনি অসুখ হতে পারে এবং লিভার হতে পারে, এবং আস্তে আস্তে রোগী মারাও যেতে পারে। এই আয়রন চিলেশনের জন্যে ওষুধ আছে, ওষুধ অত্যন্ত কস্টলি ওষুধ, ট্যাবলেট, কিছু ট্যাবলেট আছে, এবং ডেসিপ্রোল নাম করে একটা আছে, সেটা পেটে ইঞ্জেকশান দিয়ে সে আয়রন নষ্ট করতে হয়। যাই হোক, আমাকে এইসব কথাবার্তা বললে পরে আমিও খুব দুশ্চিন্তাগ্রস্ত হলাম, বলি কী করা যেতে পারে। তখন সে আমাকে বলল যে আমি প্রফেসর একজন ছিলেন হেমাটোলজিস্ট, তার সাথে কথা বলেছে। সে বললো যে আপনারা একটা অ্যাসোসিয়েশন করেন। আমরা ভেরি গুড, অ্যাসোসিয়েশন করলে অন্তত তোমরা সোচ্চার হতে পারবে। ও তখন একটা অর্গানাইজ করলো, একটা অ্যাসোসিয়েশন হলো, মানে সমিতি হলো, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির জন্ম হলো। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আমাকে বলল যে তুমি থাকবে কিনা। আমি বললাম যে নিশ্চয়ই থাকবো, তুমি যা এই রোগ নিরাময়ের জন্যে, কিংবা এই রোগে বাংলাদেশের বিস্তার যাতে লাভ না করে তার জন্য তুমি যে কাজের কথাই বলবা আমি সেটা করব। তখন সে বললো যে তুমি আমাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করো। একটা কনস্টিটিউশন তৈরি করা হলো। এটা একটু ব্যতিক্রমধর্মী একটা প্রতিষ্ঠান, এই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং সমিতি হাসপাতাল একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এই জন্যই বলছি যে এর শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগী এবং রোগীদের গার্জিয়ান তাই এই সমিতির মালিক, এই সমিতিতে থাকতে পারবেন, এই সমিতির বাইরের কেউ থাকতে পারে না। আমি কিন্তু যেহেতু রোগী না, রোগীর বাবাও না, সেহেতু আমি এই সমিতির সাথে সম্পৃক্ত হতে পারবো না। তাহলে আমি কীভাবে তাহলে সম্পৃক্ত হব? তখন আমাকে অ্যাডভাইজারি পদ
এই অ্যাডভাইজার হিসেবে তখন থেকে আমি আছি, সেই গোড়া থেকেই অ্যাডভাইজার হিসেবে আছি, এখন আমি অ্যাডভাইজার হিসেবে আছি। আমরা একসাথে এই রোগ নিরাময় করবার জন্যে ফাইট করে যাওয়ার চেষ্টা করছি। এই রোগ নিরাময় তো হবে না, কিন্তু রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি। এই রোগ প্রতিরোধ করার জন্যে আমরা কিছু কিছু পদক্ষেপ নেই। যে আমরা তখন বলা হলো যে শুধুমাত্র প্রচারণা এটা দিয়ে না করে আমরা রোগীদেরও যদি সেবা দিতে পারি, যারা এই থ্যালাসেমিয়া রোগী আছে তাদের যদি সেবা দিতে পারি, তাহলেও লোকের মাঝে প্রচারণা আসবে। আমি মোস্ট ওয়েলকাম। যখন শুরু হলো, রাব্বানী সাহেব তার নিজের বাড়িতে 3টা বেড নিয়ে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করলেন, রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থাটা করলেন। এই রক্ত পরিসঞ্চালনার মাঝে আমি তখন বললাম যে এই রক্ত পরিসঞ্চালনা 3 জন নিয়ে তো করলে হবে না, আস্তে আস্তে বাড়া শুরু করলো। যখন বৃদ্ধি পাচ্ছে রক্ত পরিসঞ্চালনের জন্য, আস্তে আস্তে প্রচার হচ্ছে যে রক্ত পরিসঞ্চালনা হচ্ছে, তখন বাইরে থেকেও অনেকে আসছে এই রোগ, যারা এই রোগী আছে তারা রক্ত দেওয়ার জন্য আসছে। তখন আমাদের এই জায়গাটাকে বৃদ্ধি করতে হবে, কিন্তু বৃদ্ধি করার জন্যই তো চাই আমাদের অর্থটা আমাদের ছিল না। তখন ও রাব্বানী বলল যে, রাব্বানী রুশো ফ্যামিলি ওয়াইজ ওরা একটু বর্ধিষ্ঠ ফ্যামিলি ছিল, যারা অর্থনৈতিকভাবে যথেষ্ট সাপোর্ট দিতে পারত, কিন্তু সে সকলের জন্য তো সম্ভব না, ইটস নট পসিবল ফর এভরিবডি। তো সেই কারণের জন্যে সে তখন আমাকে বললো যে আমরা কি করতে পারি। তো আমি তখন বললাম যে তুমি একটা প্রজেক্ট তৈরি করো, প্রজেক্ট তৈরি করে আমাদেরকে আমরা সেই প্রজেক্ট নিয়ে বিভিন্ন জায়গায় জেন দরবার করি। সেই প্রজেক্ট আমরা দুজনে মিলে এডিট করে আমরা জাপানিজ গভর্নমেন্ট, আমরা ব্রিটিশ গভর্নমেন্ট, কানাডা গভর্নমেন্ট, সিঙ্গাপুর গভর্নমেন্ট, এদের কাছে আমরা প্রথমে অ্যাপ্রোচ করলাম। সবথেকে বেশি দ্রুত রেসপন্ড করলেন আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট। তো এই অবস্থার মধ্যে দিয়ে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইউনিট করার জন্য তারপরেও আমরা ইউনিট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের অর্থনৈতিক সংকুলন আমরা করতে পারিনি। যে আমরা চাই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করতে। থ্যালাসেমিয়া মুক্ত আজকে যদি এইভাবে যদি থ্যালাসেমিয়া মুক্ত না করতে পারি, তাহলে কেরিয়ার আস্তে আস্তে বাড়তে এমন অবস্থা হবে যেন আমাদের যখন প্রথম আমরা কেরিয়ার ডিটেকশন যখন করি তখন আমাদের 10% ছিল, এখন সেটা বেড়ে 13%, 14% চলে গেছে। তার মানে এই কয়েক বছরের মধ্যেই বেড়ে গেছে। আরও 10 বছর 15 বছর পরে যদি কেরিয়ার যদি আরও বাড়ে, তাহলে রোগের সংখ্যাও বাড়বে। প্রতি বছর 15 থেকে 20 হাজার রোগী জন্মগ্রহণ করবে, বিয়ে শাদী হবেই, এবং ক্যারিয়ার বেশি হলে বিয়ে শাদী ঠেকানো কঠিন হয়ে যাবে, এবং ক্যারিয়ার ডিরেকশন না হলে বিয়ে শাদী হবে। আমরা চাই গভর্নমেন্টের কাছে যে আপনারা একটা যাতে করে এই রোগ আমরা প্রতিরোধ করতে পারি তার জন্য পুরোপুরি ব্যবস্থা নিন। একটা আইন অথবা আপনারা একটা নিয়ম একটা এস্টাবলিশ করা হোক, যেটা তৈরি করুন। আমরা সেটা ড্রাফট করে দিয়েছি গভর্নমেন্টের কাছে। ওই ড্রাফটের পর ভিত্তি করে আমরা একটা ড্রাফট করে দিয়েছি, সেই ড্রাফটের পরে ভিত্তি করে আপনারা একটা আইন প্রণয়ন করুন, অথবা আপনারা একটা নীতিমালা প্রণয়ন করুন, যাতে করে রোগ নিরাময়ের জন্য, রোগ নির্মূল করার জন্য, প্রতিরোধ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি, দেশ গ্রহণ করতে পারি, এবং দেশ থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি। অনেক ধন্যবাদ সাইয়েদ দিদার বক্ত। আপনি দীর্ঘদিন থেকে এখানে কাজ করছেন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি জন্ম নিয়েছিল 1989 সালে। একদল মানুষ যাদের সন্তানেরা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছিলেন, তারা মূলত নিজেদের সন্তানদের চিকিৎসা নিশ্চিত করবার জন্যই সংঘবদ্ধ হয়েছিলেন, কিন্তু সেটি এখন একটা সামাজিক আন্দোলন। 4000-এর বেশি মানুষ এখান থেকে সেবা নিচ্ছে প্রতিনিয়ত, এবং তাদের প্ল্যান রয়েছে তারা একটা গবেষণা কেন্দ্র করতে চায় যেখান থেকে থ্যালাসেমিয়া নিয়ে গবেষণা হবে এবং থ্যালাসেমিয়া রোগীরা ওয়ান স্টপ সার্ভিস পাবেন। তারা এই থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা তৈরি করতে চান, যেন মানুষ কেরিয়ার সম্পর্কে জানে এবং বিয়ে করবার ক্ষেত্রে কেরিয়ারকে বেছে যাচাই করে তারপর বিয়ে করে। তারা সামাজিক আন্দোলনে পরিণত করতে চান গোটা বিষয়কে, এবং তারা একটা ব্লাড ব্যাঙ্কও করতে চান যেখানে নিরাপদ রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা থাকবে। এবং আপনি শুনেছেন আমাদের আলোচকের কাছ থেকে যেটি একটি বিশাল ব্যয়বহুল বিষয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষে এই কাজটি একার পক্ষে করা একেবারেই অসম্ভব।
সেই জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এবং অন্যান্য যারা কর্পোরেট হাউস আছেন, বিত্তবান মানুষ রয়েছেন, সবার কাছে আবেদন জানাই, আপনারা আপনাদের অনুদান, আপনাদের যাকাত, সব ধরনের অনুদান আমাদেরকে সাহায্য করুন। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিকে সাহায্য করুন। তারা একটি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়বার ক্ষেত্রে, বাংলাদেশ গড়বার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তারা যদি সফল হয়, আমরাই সফল হব, আমরাই থ্যালাসেমিয়া মুক্ত একটি চমৎকার বাংলাদেশ পাবো। আমরা ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু একটা ন্যাশনাল ওয়াইড একটা সার্ভে হয়েছে, প্রত্যেকটা উপজেলা থেকে সরকারি এতে মাধ্যমে সরকারের উদ্যোগেই কিন্তু করা হয়েছে, কিন্তু আমরাই উদ্যোগটা নিয়েছিলাম এবং সরকারকে আমরা স্ট্যাটিস্টিক্স ডিভিশন থেকে, পরিসংখ্যান ব্যুরো থেকে ওটাকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা বাংলাদেশ ব্যাপী কিন্তু একটা সার্ভে করা হয়েছে। এই সার্ভেতে কিন্তু আমাদের একটা এই রেজাল্টটা কিন্তু এসছে। আমি 13-14%, তার মানে প্রায় 2 কোটির বেশি লোক এখন থ্যালাসেমিয়া, এখন প্রায় 2 কোটি লোকের মতো ক্যারিয়ার। 18 কোটি লোকের মধ্যে 2 কোটি লোক যদি ক্যারিয়ার হয়, তাহলে আমাদের দেশে কতজন প্রতি বছর কতজনের বিয়ে হচ্ছে, নতুন ক্যারিয়ার হচ্ছে, নতুন ক্যারিয়ার হচ্ছে। এটা অবশ্যই এই ক্যারিয়ার হওয়াটা বন্ধ করতে হবে। বিভিন্ন দেশ করেছে, অন্য দেশে আইন হয়েছে, আমাদের দেশে এই কেবল আইন করতে আমরা পারিনি। আমরা এই আইনটা করতে চাই কিংবা নীতিমালা তৈরি করতে চাই, যাতে করে ক্যারিয়ার ডিরেকশনটা পুরোপুরি হতে পারে এবং আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারি। বিয়ের ক্ষেত্রে জন্য এটা বিবেচনা আনা হয়, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। আপনি তো আপনার অভিজ্ঞতা নির্যাস আমাদের জন্য উন্মুক্ত করেছেন, আমরা এখান থেকে উপকৃত হতে চাই। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, এই দোয়া রাখছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এটিএন বাংলাকে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে, আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যাতে তারা সেটা এইখানেই সীমাবদ্ধ না থাকে, এটা তারা কন্টিনিউয়াসের প্রচারণার মাধ্যমে এই থ্যালাসেমিয়া রোগ যাতে নির্মূল করতে পারি বাংলাদেশ থেকে, তার ব্যবস্থা গ্রহণ করবেন এবং অন্যান্যদেরকেও, মিডিয়ার, অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা অফলাইন অনলাইন এবং অনলাইনে যারা কাজ করছেন, তারা যদি এগিয়ে আসেন, নিশ্চয়ই আমরা পারবো। আমরা পারবো না আমরা বিশ্বাস করি না, আমাদের পারতেই হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা যুদ্ধ করেই আবার যে কোনো রকমের সফলতা লাভ করতে পারি ইনশাআল্লাহ। আমরা এই থ্যালাসেমিয়াকেও যুদ্ধ করে, থ্যালাসেমিয়া নির্মূল করবার ব্যবস্থা আমরা যুদ্ধের মাধ্যমে আমরা অবশ্যই সামাজিক আন্দোলন বলেন, যুদ্ধ বলেন, এটা এর মাধ্যমে নিশ্চয়ই নির্মূল করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সফল হব। আমাদের সফলতার মধ্যে নিহিত রয়েছে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।